এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা আজকে দেখবো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের আশা করি ভালো লাগবে জিনিসটা। মানে আমরা লরেন্স বল দেখতে যাচ্ছি। হ্যাঁ, এটা আমাদের চুম্বক ক্ষেত্রের পার্ট 6। যারা যদি আগের যে আমরা চুম্বক ক্ষেত্র রিলেটেড যে ভিডিওগুলো করছিলাম সেগুলো না দেখে থাকো, তাহলে আমি অবশ্যই তোমাদের ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব, সেগুলো দেখে তারপর এটা দেখবা। কিংবা যারা আগে প্রিভিয়াস জিনিসগুলো জানো, আমার মনে হয় যেটা তোমাদের যদি আগেরগুলো দেখো তাহলে তোমাদের অনেক নিউ কনসেপ্ট হয়তো আসতে পারে। তো দেখো, জিনিসটা কি যে আমরা ফার্স্টে বুঝবো যে লরেন্স বল কি। লরেন্স বল কি, তারপর আমরা দেখবো যে লরেন্স বল কিভাবে সৃষ্টি হয়। আমরা কিন্তু এতদিন পর্যন্ত যা দেখছি সেখানে আমরা দেখছি যে তোমাদের একটা চুম্বক ক্ষেত্র ছিল। সেই চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যদি একটা চার্জ যায়, গতিশীল চার্জ, তাহলে সে একটা বৃত্তাকার পথ ফলো করে, ঠিক আছে, সার্কুলার পাথ ফলো করে। ওকে, তাহলে সেইখানে যদি এট এ টাইম তোমার চুম্বক ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র দুইটাই থাকতো, তাহলে তার গতিপথটা কেমন হতো। হ্যাঁ, আমরা এই জিনিসটাই আসলে আজকে দেখবো, ঠিক আছে। ওকে, তো তোমরা আশা করি জানো যে চুম্বক ক্ষেত্র যদি কোথাও থাকে তাহলে সেইখানে চুম্বক বলটা কোন দিকে ক্রিয়া করে, তাই না? ধরো তোমার এই বরাবর যদি তোমার চুম্বক ক্ষেত্র থাকে, ধরো এই বরাবর ই আছে, হ্যাঁ, তাহলে এইখানে যদি একটা চার্জ থাকে কিউ, তাহলে এই কিউ কি পরিমাণ বল অনুভব করবে বলো তো? এফ বল। এফ, সেই এফ ইকুয়াল টু কত হবে বলো? কিউ ই, ঠিক আছে। আর কোথাও যদি তোমার একটা চুম্বক ক্ষেত্র থাকে, মানে ভিতর দিকে ক্রস সাইন দিয়ে কি বোঝানো হচ্ছে বলো? চুম্বক ক্ষেত্রটা বোর্ড বরাবর কোন দিকে বলো? ভেতর দিকে, ঠিক আছে। ওকে, তো তাইলে কি হবে? তখন কি হবে? তখন যদি এখান দিয়ে একটা চার্জ যদি যায়, এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস লেকচারে দেখছি। তাহলে আমরা তো দিকটা কিভাবে নির্ধারণ করি বলতো? যে চারটা আঙ্গুল, এই যে হাতের চারটা আঙ্গুল, সে যুগান্তকারী থিওরি। চারটা আঙ্গুল আমরা তোমার এই চুম্বক ক্ষেত্রের দিকে দিব, দেওয়ার পর তারপর আমাদের যে থাম্বস মানে বৃদ্ধাঙ্গুল যেটা, সেটা আমরা এই চার্জ যেদিকে যাচ্ছে সেদিকে দেব। তাহলে আমাদের হাতের তালুটা কি বলতেছে? বলটা কোন দিকে? উপর দিকে। কোন দিকে বলো? তার যে চুম্বক বলটা সেটা উপর দিকে সৃষ্টি হবে, এবং সেই বলের মানটাও আমরা জানি। এফএম ইকুয়াল টু কত বলো? কিউ ভি ক্রস বি। কত বলো? কিউ ভি ক্রস বি। তাহলে আমরা যদি শুধু মানটা নিতাম, মানটা নিলে কি আসতো বলো তো? কিউ ভি বি সাইন থেটা। তো এখান থেকে দেখে আমরা আগেও জানি, এখনো দেখতেছি যে থেটা যদি 0 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি হয়, তাহলে তার উপর কোনো চুম্বক বল থাকে না চুম্বক ক্ষেত্রের সাথে। ওকে, সুন্দর। তো দেখো এখন তাহলে আমরা কি দেখলাম? তাহলে এখন যদি তোমার এই কোন একটা জায়গায় যদি তোমার এই তড়িৎ বল আর চুম্বক বল, মানে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুইটাই যদি প্রেজেন্ট থাকে, তাহলে চার্জের উপরে কি পরিমাণ বল সৃষ্টি হবে? যে বলটা সৃষ্টি হবে তাদের যে ভেক্টর সামেশন, মানে তাদের যে ভেক্টর যোগফল, সেটাকে বলা হচ্ছে কি বলো? লরেন্স ফোর্স। কি বলে বলো? লরেন্স ফোর্স। তাহলে আমাদের যে লরেন্স ফোর্স যদি আমরা এফ দিয়ে লিখি, তাহলে আমাদের সেই এফ ইকুয়াল টু কি হবে বলো? এফ ই বোঝাচ্ছে তোমার ইলেকট্রিক ফোর্স, আর এফ এম বলতে বোঝাচ্ছে কি বলো? ম্যাগনেটিক ফোর্স। এই ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্সের যে ভেক্টর সামেশন, সেই সামেশনটাকে তোমার কি বলা হচ্ছে বলো? লরেন্স ফোর্স বলা হচ্ছে। বুঝে গেছে? তো আমরা দুইটা ভেক্টর যদি যোগ করি কিভাবে সেটা তো আমরা জানি। আমরা সামান্তরিক সূত্র দিয়ে করতে পারি, কিংবা যে তোমার অন্যান্য ভেক্টরের যে সামেশনের রুল আছে সেগুলো দিয়ে করতে পারি, ঠিক আছে। তো এটা তো গেল কমন জিনিস। তাহলে আমরা আসলে দেখো, তাহলে তোমার কোথায় লরেন্স ফোর্সটা থাকবে? যে জায়গায় তোমার এট এ টাইম ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুইটাই আছে, সেইখানে লরেন্স ফোর্স তৈরি হবে। তো তাহলে তোমার মনে কোশ্চেন আসতে পারে যে এই ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড দুইটা তো একই দিকে না থেকে বিভিন্ন দিকে থাকতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে, কেন পারবে না? তাহলে দেখো, তাহলে আমরা প্রথমে একেবারে সিম্পল একটা কেস চিন্তা করি। সেটা ধরে নাও যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড একই দিকে আছে। এই যে এই বরাবর ইলেকট্রিক ফিল্ড, এই বরাবরই আবার ম্যাগনেটিক ফিল্ড। এটা ই, এটা বি, ঠিক আছে। ওকে, তো আমরা যদি আরেকটু সহজ করে চিন্তা করি, তাহলে তোমার ধরো যে এই যে এটা তোমার তো এক্স অক্ষ, এটা কি অক্ষ বলে? এটা এক্স অক্ষ ধরো, এটা ওয়াই অক্ষ ধরো। ওকে, তো ধরে নাও যে একটা চার্জ এদের দুইজনের সাথে পারপেন্ডিকুলার, লম্ব হলো উপর দিকে যাচ্ছে। কি বেগে যাচ্ছে বলো? ভি বেগে যাচ্ছে। কি বেগে যাচ্ছে? ভি বেগে যাচ্ছে। ওকে, তাহলে এই চার্জটাকে, কিউ চার্জটাকে কি বলবে বলো? কিউ তার যে চার্জ ছিল,
কিউ চার্জ বলবে ই বলবে হচ্ছে তুমি এই বরাবর যাও, মানে ইলেকট্রিক ফিল্ডটা যেদিকে সেদিকেই হচ্ছে তোমার এফটা হচ্ছে সেই দিকে। তাহলে এফ ইকুয়াল টু কত আসতেছে বলো, কিউ ই। এফ ইকুয়াল টু কত আসতেছে বলো, কিউ ই। তাহলে এই এফটা কোন দিক বরাবর ক্রিয়া করবে বলো, এই দিক বরাবর। কোন দিক বরাবর, এক্স অক্ষ বরাবর। এফ ই যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, কিউ ই। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে এই বি কি বলতেছে। আমরা তো বলছিলাম যে বি যদি কিউ এর সাথে মানে কিউ এর দিকের সাথে 0 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি হয় তাহলে সেখানে কোনো চুম্বক বল থাকে না। হ্যাঁ, তো এখানে তো 0 ডিগ্রি কিংবা 180 ডিগ্রি না, এখানে কত ডিগ্রি দেখো তো, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে একটা চুম্বক বল থাকবে। তাহলে সেই চুম্বক বলের দিকটা কোন দিকে হবে বলো তো? এই যে আমরা বি এর দিক বরাবর 4টা আঙ্গুল দিলাম। ঠিক আছে, আমরা আমাদের হাতকে থাম্বসকে দিলাম হচ্ছে চার্জের দিক বরাবর। তাহলে হাতের তালুটা কি বলতেছে দেখো, এই যে বোর্ড বরাবর বলটা ক্রিয়া করতেছে না, মানে হাতের তালু যেদিকে সেই বরাবরই ফোর্সটা। ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, এটা ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের যে তোমার বলের চুম্বক বলের যে দিকটা সেটা কি বরাবর কাজ করবে বলো, জেড অক্ষ বরাবর। কি বরাবর কাজ করবে বলো, জেড অক্ষ বরাবর। আচ্ছা, চার্জটা যাচ্ছিল কোন দিকে দেখো, ওয়াই অক্ষের দিকে যাচ্ছিল না? একটা চার্জ ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, ঠিক আছে, এইদিকে ধরো উপর দিকে যাচ্ছে, কেউ একজন তারা এইভাবে ধাক্কা দিচ্ছে, এইভাবে ধাক্কা দিচ্ছে, এইভাবে ধাক্কা দিচ্ছে, তাহলে কি চার্জটা কি এই যে এইভাবে করে ঘুরতে থাকবে না, এইভাবে করে ঘুরতে থাকবে না? তাহলে সেই প্লেনটা কি প্লেন হলো বলো তো? এই দিক বরাবর ওয়াই অক্ষ, ভেতর দিক বরাবর জেড অক্ষ। তাহলে কি ওয়াই জেড প্লেনে একটা বৃত্ত সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে বলো, বৃত্ত সৃষ্টি করবে। হ্যাঁ, সার্কেল। এই যে এই জায়গায় একটা সার্কেল তৈরি হবে। বুঝা গেছে? ওকে, কার জন্য? এই চুম্বক বলের জন্য। হ্যাঁ, চুম্বক বল কোনটা? এই যে কিউভিবি যেটা আর কি। হ্যাঁ, এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে একটু চিন্তা করি আমরা। হ্যাঁ, তার গতিপথটা কেমন হবে? আচ্ছা, তাহলে এই যে চার্জটা উপর দিকে যাচ্ছিল সে তাহলে কি সৃষ্টি করবে, একটা বৃত্ত। তাহলে একটা বৃত্ত সৃষ্টি করে সে কি থেমে যাবে? সে থেমে যাবে না। কি হবে দেখো, তাহলে তার উপর তো এই বলটাও আছে, এই যে এফ ই যে বলটা, সেই বলটাও আছে। তাহলে এই এফ ই বলের কারণে এখানে একটা হেলিক্যাল পথ তৈরি হবে আর কি, মানে স্প্রিং এর মতো একটা রাস্তা সে ফলো করে আস্তে আস্তে সামনের দিকে যাবে। ঠিক আছে, এই যে সে যে একটা সার্কেল তৈরি করতেছে, কে সার্কেল তৈরি করতেছে হচ্ছে তার ম্যাগনেটিক ফোর্স। আর ইলেকট্রিক ফোর্সটা তাকে কি বলো, সামনের দিকে নিয়ে যাচ্ছে, এক্স অক্ষ বরাবর সামনের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা হেলিক্যাল পথ তৈরি হয়েছে আর কি। ওকে, মানে একটা স্প্রিং এর মতো একটা রাস্তা তৈরি হয়েছে। এখন আমার কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি যে টাইমের সাথে সাথে এই যে গ্যাপটা, দুইটা সার্কেলের মাঝের যে গ্যাপটা, এটা কি সবসময় কনস্ট্যান্ট থাকবে বলো? কনস্ট্যান্ট থাকবে নাকি চেঞ্জ হবে? একটু চিন্তা করে বলো তো, কনস্ট্যান্ট থাকবে নাকি চেঞ্জ হবে? সহজ, কিন্তু খুব সিম্পল। এটা কনস্ট্যান্ট থাকতো যদি তার এক্স অক্ষ বরাবর এই বরাবর তার বেগটা কনস্ট্যান্ট থাকতো। বেগ কখন কনস্ট্যান্ট থাকে বলো তো? কোন একটা বস্তুর উপর যখন বল শূন্য হয় তখন তার বেগটা কনস্ট্যান্ট থাকে, মানে সহজ বাংলায় বললে যার ত্বরণ শূন্য তার বেগ কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে বল যেখানে আছে এক্স অক্ষ বরাবর সেখানে তো তার একটা ত্বরণ থাকবেই। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে চার্জের ত্বরণটা কি হবে? আমরা এখান থেকে বলতে পারি যে এই এফ যেটা এফ ইকুয়াল টু যদি এম এ হয়, এম এ ইকুয়াল টু কত বলো, কিউ ই। তাহলে এক্স অক্ষ বরাবর তার যে ত্বরণ ax ইকুয়াল টু কত আসছে দেখো, কিউ ই বাই এম। তাহলে বস্তুটার বেগ যেটা টাইমের সাথে বেগের যে সম্পর্ক সেটা কি বলতো, v ইকুয়াল টু ইউ প্লাস এটি না? কত বলো, v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। ঠিক আছে, তাহলে v ইকুয়াল টু তার যদি একটা আদি বেগ থাকে, ধরো আদি বেগ ছিল একটা v নট ছিল, তাহলে v নট প্লাস এ এক্স ইনটু টি। তাহলে কত আসছে, v নট প্লাস কিউ ই বাই এম ইনটু কত বলো, টি। বুঝা গেছে? ওকে, তাহলে দেখো, তাহলে কি, তাহলে এই গ্যাপগুলো কিন্তু তার কি থাকবে না বলো, কনস্ট্যান্ট থাকবে না। তাহলে তার চলার রাস্তাটা কেমন হবে দেখতে? ফার্স্টে একটা বৃত্ত গঠন করলো, তারপরে যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, তারপরে সামনের গ্যাপটা আর একটু বড় হবে। ঠিক আছে, তার সামনের গ্যাপটা আর একটু বেশি বড় হবে, কারণ তার বেগটা কি হচ্ছে দেখো, আস্তে আস্তে বাড়তেছে। মানে এক্স অক্ষ বরাবর যে বেগটা, সেই বেগটা তার চেঞ্জ হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এই জন্য তার এই গ্যাপটা কি হবে দেখো, বেশি হবে। বুঝা গেছে? খুব সিম্পল কিন্তু। দেখো, এটা তো গেল হচ্ছে যখন তোমার তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র হচ্ছে সমান্তরাল, একই দিকে আছে। তো সবচেয়ে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, হ্যাঁ, ভেলোসিটি সিলেক্টর। ভেলোসিটি সিলেক্টরের এই জিনিসটা কেন বলা হচ্ছে, এটার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি,
আচ্ছা আমরা এটা মুছে দেই, হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এই জিনিসটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক ইন্টারেস্টিং, একই সাথে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জিনিসটা, মানে বুঝলে তোমাদের অনেক প্র্যাকটিক্যাল জিনিসে এটা অ্যাপ্লাই হয়। হ্যাঁ, কোথায় অ্যাপ্লাই হয়? যেমন নিউক্লিয়ার ট্রিটমেন্টে, হ্যাঁ, নিউক্লিয়ার থেরাপিতে যখন তোমার ধরো যে ক্যান্সার সেল ধ্বংস করা লাগে, তোমরা সবাই শুনছো নিউক্লিয়ার ট্রিটমেন্ট থেরাপি দেয়, তো ওইখানে কিন্তু কোনো একটা চার্জ পার্টিকেল কিংবা কোনো একটা কণা, ছোট কণা দিয়ে তোমার কি করা হয়, যে তোমার সেলকে আঘাত করা হয়, হিট করা হয়, আঘাত করা হয়। তো আঘাত করলে দেখো সেই যে হিটটা তুমি করবা সেই হিটের কিন্তু একটা ফিক্সড ভেলোসিটি দরকার, মানে কত বেগে ওই কোষটাকে আঘাত করলে কোষটা মারা যাবে। হ্যাঁ, তো তার কিন্তু একটা ফিক্সড বেগ দরকার, মানে এমন না যে এলোপাতাড়ি মারলাম আর ইয়া হয়ে গেল আর কি, সে ক্যান্সার সেলটা ডেড সেল হয়ে গেল। যাই হোক, তো এখন আমরা বায়োলজিতে চলে যেতে চাই না, আমরা হচ্ছে এমন একটা জিনিস চাই, ধরো তোমার কাছে অনেকগুলো পার্টিকেল আছে, সেই পার্টিকেল প্রত্যেকটা তোমার বেগ হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে, ডিফারেন্ট, কিন্তু তোমার একটা নির্দিষ্ট বেগ সম্পন্ন কণা দরকার, যার বেগটা ধরে নাও যে সাপোজ 100 মিটার পার সেকেন্ড, সে পার সেকেন্ডে 100 মিটার যায়, এমন একটা কণা দরকার। তাহলে তুমি সেই কণাটাকে চুজ করবা কিভাবে? হ্যাঁ, তো এই চুজ করাটা আমরা এতক্ষণ ধরে যা শিখছি সেটাতে বোঝা যায়। হ্যাঁ, আসো তাহলে আমরা এবার একটু এই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখে আসি। সেই ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, ধরো যে তোমার এইখানে কিছু পজিটিভ চার্জ আছে, কি চার্জ বলো? পজিটিভ চার্জ। এখানে ধরো যে নেগেটিভ চার্জ আছে, তাহলে এখানে একটা কি হবে বলো তো? একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এবং সেই তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে বলো? পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে উপর থেকে নিচের দিকে। কোন দিকে বলো? উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে। ওকে, ফাইন, বুঝছো? এদিক বরাবর কি আছে তাহলে? ই আছে, ঠিক আছে। ধরে নাও এই একই জায়গায় আবার তোমার কি আছে বলো? চুম্বক ক্ষেত্র আছে। চুম্বক ক্ষেত্র ক্রস সাইন দিয়ে কি বোঝানো হচ্ছে বলো? কোন দিকে চুম্বক ক্ষেত্র? বলো 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 বলো। ভেতর দিকে। কোন দিকে? বোর্ড বরাবর চুম্বক ক্ষেত্রটা হচ্ছে ভেতর দিকে, বি, বি যেটা সেটা হচ্ছে ভেতর দিকে। ওকে, ফাইন। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি যে এই দিক বরাবর, ধরো এই দিক বরাবর, এই দিক বরাবর হচ্ছে নেগেটিভ ওয়াইয়ের দিকে তোমার কি আছে? তড়িৎ ক্ষেত্র। নেগেটিভ ওয়াইয়ের দিকে তড়িৎ ক্ষেত্র আছে। ওকে, ফাইন। আর হচ্ছে তোমার পজিটিভ ওয়াইয়ের দিকে, পজিটিভ ওয়াইয়ের দিকে কিছুই নাই। তো ধরে নাও যে তোমার এই যে ভেতর দিকে, বোর্ড বরাবর ভেতর দিকে হচ্ছে তোমার বি আছে। কি আছে বলো? চুম্বক ক্ষেত্র বি, ঠিক আছে। ওকে, তো এই চুম্বক ক্ষেত্রের জন্য কিংবা এই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা চার্জটা যদি ধরে নাও যে ভি বেগে ধরো যে এইখানে ঢুকতেছে, এই ক্ষেত্রের ভিতর ঢুকতেছে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ভিতর ঢুকতেছে, ঠিক আছে। তাহলে তার উপর দুইটা বল কাজ করবে। একটা বল কি বলো? একটা বল হচ্ছে চুম্বক বল, একটা হচ্ছে তার তড়িৎ বল আর কি, ঠিক আছে। তো তাইলে এই চুম্বক বল আর তড়িৎ বল কোন দিকে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো তোমরা খুব সহজভাবে বুঝতেছো যে এটা যদি কিউ চার্জ হয়, ভি বেগে ঢুকতেছে, তাহলে তার যে চুম্বক বলটা, সরি তড়িৎ বলটা, সেটা কোন দিকে ক্রিয়া করবে বলো? নিচের দিকে। এফ ই কোন দিকে বলো? এফ ই হচ্ছে কত? এফ ই ইকুয়াল টু কিউ ই, ঠিক আছে। এটা হচ্ছে কোন দিক বলো? নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, বুঝা গেছে? কারণ নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তড়িৎ ক্ষেত্র, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবরই হচ্ছে তোমার তার চুম্বক তড়িৎ বলটা থাকবে। ওকে, ফাইন। তাহলে দেখো, তাহলে এখন আসো, এখন হচ্ছে আমরা দেখবো যে এই বস্তুটা যদি এই বরাবর, মানে এটাকে যদি তুমি এক্স অক্ষ ধরে নাও, তো ধরো যে বস্তুটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তার ভিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। বি কি বরাবর বলো? এক্স অক্ষ বরাবর। আরে বি কি বরাবর? বি হচ্ছে জেড অক্ষ বরাবর, ভেতর দিকে, ঠিক আছে। ওকে, এখন আমরা তার চুম্বক বলের দিকটা বোঝার চেষ্টা করি। দেখো, আমরা চারটা আঙ্গুল দেখতেছো, ভেতর দিকে দিলাম, চুম্বক ক্ষেত্রের দিকে দিলাম, ঠিক আছে। আমার যে থাম্বসটা, বৃদ্ধাঙ্গুলিটা, সেটা চার্জের দিকে দিলাম। চার্জটা কোন দিকে যাচ্ছে? এদিকে যাচ্ছে। তাহলে আমার হাত তালু কি বলতেছে? বলটা কি বরাবর ক্রিয়া করবে? দেখো, উপর দিক বরাবর না? উপর দিক বরাবর। মানে আবার বলি, চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতর দিকে, ঠিক আছে। চার্জটা যাচ্ছে কোন দিকে? এক্স অক্ষ বরাবর। দিলাম চারটা আঙ্গুল, ভেতর দিকে দিলাম, দিয়ে বৃদ্ধাঙ্গুলিকে এই বরাবর দিলাম। তারপর হাতের তালু কি বলতেছে? বলটা কি বরাবর ক্রিয়া করবে বলো? উপর দিক বরাবর। কি বরাবর ক্রিয়া করবে বলো? উপর দিক বরাবর। কোন উপর দিক বরাবর?
পজিটিভ ওয়াইয়ের দিকে, হ্যাঁ পজিটিভ ওয়াইয়ের দিকে। ওকে, সুন্দর। তাহলে দেখো এখানে তোমার এফ এমটা কাজ করতেছে, কি কাজ করতেছে এদিক বরাবর? এফ এম, ঠিক আছে। তাহলে এই নেগেটিভ ওয়াইয়ের দিকে কি ছিল? এফ ই। নেগেটিভ ওয়াইয়ের দিকে কি ছিল বলো? এফ ই। এফ ই কত ছিল? এফ ই ছিল হচ্ছে কিউ ই। আর এই এফ এম কত বলো? এফ এম কত? কিউ ভি বি সাইন থেটা। তো এখানে থেটা তো 90 ডিগ্রি, তাহলে তোমার কত আসবে বলো? কিউ ভি বি। ঠিক আছে, কত আসবে বলো? কিউ ভি বি। ওকে, সুন্দর। তো এখন দেখো, এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায়? ইন্টারেস্টিং ব্যাপারটা কোথায়? যদি যদি তোমার এই এফ এম ইকুয়াল টু এফ ই হয়, তাহলে কি আসতেছে ব্যাপারটা? হ্যাঁ, এফ এম ইকুয়াল টু এফ ই হলে আমরা কি লিখতে পারি? যে কিউ ভি বি ইকুয়াল টু কিউ ইন্টু কত বলো? ই। তাহলে কিউ কিউ ক্যান্সেল, ভি ইকুয়াল টু কত আসতেছে? ভি ইকুয়াল টু আসতেছে হচ্ছে ই বাই বি। ওকে, সুন্দর। তো দেখো এখন তুমি ধরো ওই যে ভেলোসিটি সিলেক্টরের কথা বলতেছিলাম না? হ্যাঁ, তো ধরো যে তোমার এমন একটা বেগ দরকার, ওই যে বলতেছিলাম 100 মিটার পার সেকেন্ড দরকার। তো তুমি তোমার ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডকে পরস্পর এই যে পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রিতে, ভেতর দিকে বি, নিচের দিকে কি বলো? ই। তাহলে কি হলো? একটা হচ্ছে নেগেটিভ ওয়াইয়ের দিকে, একটা হচ্ছে ভেতর দিকে। তাহলে দুজন কি পারপেন্ডিকুলার হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, তো এরকম যদি থাকে, সেখানে যদি তুমি এক্স অক্ষ বরাবর একটা বস্তুকে দাও, এক্স অক্ষ বরাবর যদি অনেকগুলো বস্তু যায়, হ্যাঁ, এবং তার যে বেগটা, এই বেগটা যদি ই বাই বি হয়, মানে তুমি এমন একটা ফিল্ড ক্রিয়েট করলা যে ফিল্ডে ই বাই বি মানে হচ্ছে 100, ঠিক আছে। তাহলে তাহলে দেখো, তাহলে এই বস্তুটার উপরে উপর নিচ দিক বরাবর কোনো তো বল নাই, আছে? তাহলে বস্তুটা জাস্ট সোজাই চলে যাবে, স্ট্রেইট চলে যাবে, সোজা বি বেগে সামনের দিকে চলে যাবে। বুঝা গেছে? তাইলে দেখো, তাইলে এখন কোনো বস্তু যদি এই অন্য কোনো বেগে থাকে, তারা ধরো যে 110 মিটার পার সেকেন্ড বেগে ঢুকছে, এই ই বাই বি এর অনুপাত যখন তোমার 100, হ্যাঁ, তাহলে সেই বস্তুটা কিন্তু তখন সেই ক্ষেত্রে কিন্তু কিউ ভি বি ইকুয়াল টু কিউ ই হবে না। তো যখন কিউ ভি বি বাই কিউ ই হবে না, তখন আসলে কি ঘটনা ঘটবে বলো? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে, দেখো আমরা এখানে দেখছি যে আমাদের চুম্বক ক্ষেত্রটা হচ্ছে উপর দিকে আর তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে নিচের দিকে। তাহলে যখন এফ এম গ্রেটার দেন হচ্ছে এফ ই, ঠিক আছে, তাহলে তখন তার যে যাওয়ার রাস্তা, সে যাওয়ার রাস্তাটা উপর দিকে বেঁকে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্ষেত্রে। আর নিচের ক্ষেত্রে যখন তোমার এফ ই বড়, তখন হচ্ছে এই যে এইদিকে বেঁকে যাবে, ঠিক আছে, তার চলার রাস্তা এইদিকে বেঁকে যাবে, ঠিক আছে। এটা কোন কেসে? এটা হচ্ছে তার ইলেকট্রিক ফোর্সটা যখন তার ম্যাগনেটিক ফোর্স থেকে বেশি। ওকে, ভেক্টর ফেক্টর না দিলেও হয়, যাই হোক মানটা শুধু বড় হয়ে যাবে, বুঝা গেছে? তো এরকম কেন হচ্ছে? আমরা জানি যে তার যে চুম্বক বল, সে চুম্বক বলের জন্য সে একটা বৃত্তাকার রাস্তা ফলো করার কথা তার, হ্যাঁ। তো এই যে ইটা এফ ইটা, সেটা কিন্তু তার চুম্বক বলকে ক্যান্সেল করে দিচ্ছিল। কোন ক্ষেত্রে? যখন এফ ই ইকুয়াল টু এফ এম। তাহলে যে সমস্ত কণাগুলা অন্যান্য বেগে ঢুকতেছে, ধরো v1 v2, v না, মানে v এর জন্যই তো আসলে fm equal to fe হচ্ছিল। তো অন্য কোনো বেগে যখন ঢুকতেছে, তখন কিন্তু তার fm হয় f এর চেয়ে বড়, নাহলে fm fe এর চেয়ে ছোট। তাহলে তখন কিন্তু সে আর সোজাসুজি যাচ্ছে না, তখন সে কি দেখো অন্যদিকে চলে যাচ্ছে। এই জন্যই এই কেসটাকে বলা হচ্ছে ভেলোসিটি সিলেক্টর। হ্যাঁ, মানে তোমার এমন একটা কণা তুমি চুজ করতেছো যে যেখানে তুমি একটা নির্দিষ্ট বেগের একটা বস্তুকে তুমি চুজ করে নিয়ে নিতে পারতেছো, ঠিক আছে, বাকিগুলোকে তুমি ডাইভার্ট করে অন্য রাস্তায় পাঠিয়ে দিচ্ছ। হ্যাঁ, ধরে নাও সাপোজ এখানে তোমার একটা ছিদ্র আছে, তাহলে সোজাসুজি যারা আসছে তারাই তো ছিদ্রতে যাইতে পারবে, বাকিরা তো যাইতে পারবে না, পারবে? ওকে, তো জিনিসটা হচ্ছে এমন। হ্যাঁ, এভাবে করে তোমার থেরাপির পারপাসে কিংবা আরো অনেক পারপাসে ভেলোসিটি সিলেক্টরের অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তোমাদের দেখে হয়তো ভালো লাগছে। হ্যাঁ, আমরা সামনে কিছু ম্যাথ করব, তো তারপর হচ্ছে হল ভোল্টেজ দেখবো, তারপর তোমার মোটর কিভাবে ঘুরে এই জিনিসটাও দেখবো, আর হয়তো একটা দুটো ক্লাস নিলে ইনশাআল্লাহ চুম্বকটা শেষ হয়ে যাবে। তো তোমরা নেক্সট ভিডিও দেখার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।